একটা নারীর বাবা না থাকা আর তার স্বামীর বেকারত্ব তাকে যে কতটা কষ্ট দেয়, যারা এই সিচুয়েশনটা কাটিয়েছে তারাই হয়তো বুঝবে এই কষ্টটা। আর এই কষ্টের সময় কে খারাপ আর কে ভালো মানুষ সেটাও কিন্তু চিনতে পারা যায়। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। দিনের তুলনায় আজকের ব্লগটা স্টার্ট করতে একটুকু দেরি হয়ে গেল। তো এই মুহূর্তে আমার ভাত আরে চেপে গিয়েছে, ভাত চাপিয়ে পরে কটা মতো বাসনপত্র ছিল, তো ওগুলো সব কিছু কলপাড়েতে নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। আমার ভাতটাও চাপাতে দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে সোনামা উঠতে একটু দেরি করেছিল। সোনামা মিনিমাম 7:30 মতো বাজবে ওই রকম টাইমে উঠেছিল। ও ওঠার পরে ওকে খাবার খাওয়ানো রেডি করানো মিনিমাম 8:10-15 মতো বেজে গিয়েছিল ওর পেছনেই। তারপরে ভাত চাপিয়ে পরে এই মুহূর্তে এলাম কলপাড়েতে। কটা মাত্র বাসনপত্র ছিল, মায়ের সোনা পাপার খাবার করার জায়গাগুলি ছিল, খাবার খাওয়ানোর জায়গাগুলি ছিল। আর এদিকে সোনা মায়ের পাপাও মুড়ি খেলো, ওই জায়গাটা ছিল। আর ওইদিকে বাবাও খেয়েছিল মুড়ি। আর গ্যাসের দুটো মতো ওভেন ছিল। আজ আমার কিন্তু সকাল থেকে মনটা ভীষণই ভালো হয়ে গিয়েছে, কারণ সকালেই মা ফোন করেছিল যে আজ মা বাড়ি আসছে। বেশ অনেক দিন হলো মা বাড়িতে নেই, প্রায় 1 মাস মতো হলো মা বাড়িতে নেই। মাঝে ওই ভোটের দিনকে এসেছিল, আবার একদিন থেকে আবার তারপরের দিনকে চলে গিয়েছিল। মা এতদিন দিদিদের বাড়ি, পিসিদের বাড়ি, পিসির মেয়েদের বাড়ি ঘুরছিল। সত্যি কথা বলতে ঘরে থেকে থেকে একা ফিল করার থেকে বাইরে ঘোরাটা আমার মনে হয় অনেকটাই বেটার। কিন্তু আগে আত্মীয়দের বাড়ি খুব একটা যেতে পছন্দ করতো না, আর গেলেও হয়তো খুব জোর 1 থেকে 2 দিন মতো থাকতো, তারপরে চলে আসতো। তবে বাবা যখন আমাদের জীবন থেকে চলে গিয়েছে তখন থেকে মা অনেকটাই কষ্ট পায়, জানেন তো। তবে সোনামা হওয়ার পর থেকে মায়ের কষ্টটা অনেকটাই কমে গিয়েছে। সোনামাকে নিয়ে মায়ের বেশ অনেকটা টাইম কেটে যায়। আর এই যে বলতে না বলতেই আমার পাকা বুড়ি আমার কাছে এসে হাজির। কলপাড়িতে যে আসবে ও তার কাছকেই চলে আসবে। তো এদিকে বড়মশাইকে বললাম একবার মতো নিয়ে যাও, আমার আর কটা মাত্র বাসনপত্র ধুতে রয়েছে, একবার তাড়াতাড়ি ধুয়ে নিই, না হলে না ঠান্ডা লেগে যাবে। এদিকে বড়মশাইকে বলার পর সোনামাকে নিয়ে চলে গেল। আর সত্যি কথা বলতে একটা নারীর বাবা না থাকা আর তার স্বামীর বেকারত্ব একটা নারীকে কতটা যে কষ্ট দেয়, সে যে নারী এই সিচুয়েশনটা হয়তো কাটিয়েছে তারাই হয়তো বুঝবে, তাছাড়া হয়তো কেউ বুঝবে না। এই কষ্টের সময় আমিও অনেক মানুষ চিনতে শিখেছি, যে কারা ভালো মানুষ আর কারা খারাপ মানুষ, কারা উপর থেকে ভালোবাসে, কারা সত্যি করে ভালোবাসে। কিন্তু চিনেও আর চিনতে পারি না, জানেন তো। চিনেও অচেনার মতন ভাব করে থাকি, কিছু করার নেই। আমার বাবা আমার জীবন থেকে চলে যাওয়ার ঠিক 1 মাস পরেই আমাকে এমন একটা কথা শুনতে হয়েছিল, ওর বাবা নেই, ও আবার বাবার মর্ম কি বুঝবে। তাহলে এর থেকে কষ্টের কথা একটা নারীর জীবনে আর কি হতে পারে। ওই ও বাবারি, বাবারি, ওইটাই করে লিখো না, হাতে বাজু হয়ে যাবে। এ বাবা রে, ছেলেটা কি করে রে সকাল থেকে। ওগুলো এ এ এ লাড়ো না। টিক 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 এ এ। চলো পালি, চলো ঘর পালি, চলো। তুমি ঘর যাবে না, তুমি ঘর যাবে না। ওই আমি চলে আসছি ঘর। হ্যাঁ, আমিও যাব না আর তুমিও যাবে না। কি গো, তুমিও ঘর যাবে না বেটু? কি করবে তুমি? কি করবে? কি করবে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কে কি করছে? জেম্মা ঝেটাচ্ছে। জেম্মা, জেম্মাকে ডাকো। বল জেম্মা কি করছো? বল জেম্মা কি করছো? ডাকো। কি করছে জেম্মা? এই রে দেখলি, ধুলো ঝাড়ছে রে, ছেলেটা আর ঢুকতে পারেনি। যা দেখলি, পরিষ্কার করে দিয়েছে জাম্মা। কি গো, কি গো? সোনামা মাঝে মধ্যে অনেকটাখানি একা খেলতে পছন্দ করে। ও যখন একা খেলে কেউ যদি এসে বিরক্ত না করে, ও কিন্তু একা মনেই অনেকক্ষণ ধরে খেলে, আর বেশ ভালো মতো খেলে। ও কিন্তু কাউকে কোনো জ্বালাতন করে না। আর আজকে ওর জেম্মা একদম পুরো ঘরটা ক্লিনিং করেছে। এসে পরে ও ভাবছে যে খাটটা কি হয়েছে, খাটের বিছানাপত্রগুলো সব কোথায় গেল।
তো যাই হোক সোনামা ওইদিকে ওর জেম্মার ঘরটাতেই রয়েছে, ওইখানে না হয় থাকুক, বাইরের দিকে না আসে ভালো, কারণ একে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরটা দিয়েছে। আর এইদিকে এসে পরে দেখলাম যে ভাতটা কতটা দেরি রয়েছে, দেখলাম যে না এখনও পর্যন্ত একটু দেরি রয়েছে। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, একটু জলের কমটা লাগছিল, তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর এইদিকে সোয়াবিনগুলো ভিজতে দিয়ে রেখেছিলাম, ভাবলাম যে সোয়াবিনগুলো ছাড়িয়ে রেখে দিই। এই মুহূর্তে আর সেরকম কোনো কাজ নেই, আজকে তো ঠাকুমা বাড়িতে রয়েছে, ঠাকুমা ওইদিকে সবজি আরে বোনাচ্ছে, সবজির দিকে তো আর যেতে হবে না, তো সেই কারণে ভাবলাম সোয়াবিনগুলো ছাড়িয়ে নিই, তাহলে ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি করে। আর আজকে বেশ অনেকগুলো সোয়াবিন ভিজতে দিয়েছি। আজকে সবজির মধ্যে হবে সোয়াবিন আলু তরকারি হবে, পেঁয়াজ আলু ঝাল দেওয়া হবে, আর আমের চাটনি হবে। গরমের মধ্যে মিনিমাম যদি 3টে থেকে 4টে মতো তরকারি করছি, তাহলে কিন্তু কেউ খেতেও খুঁজছে না, তো সেই কারণে প্রত্যেক দিন এখন ওই 2টো মতো তরকারি করা হচ্ছে। আপনারা হয়তো অনেকেই এই সোয়াবিনটা গোটা গোটাই ভেজে দেন, তবে আমরা কিন্তু একটু হাফ হাফ করেই দিই। তবে যে ছোট ছোট যে সয়া চাংগুলো রয়েছে ওগুলো কিন্তু আর কাটি না মধ্যেখানে, তবে এই সয়া চাংগুলো বেশ অনেকটা করে বড়, জানেন তো, গোটা গোটা ভাজলে সেরকম কোনো স্বাদ আসবে না, তো সেই কারণে একটু মাঝে মাঝে কেটে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে আমার সব কটা সোয়াবিন কাটা হয়ে গিয়েছে। তারপরে যে এক্সট্রা যে জলটা রয়েছে সোয়াবিনটার মধ্যে, ওইটা একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি, না হলে ভাজার সময় না ভালো করে ভাজা যায় না, ভাজার সময়তে এই জলটা বেরিয়ে যায়, তো সেই কারণে জলটা একটু প্রেস করে করে ছেঁকে নিলাম। এক্সট্রা জলটা ওই ঘাটার কড়াইটিতেই ফেলিয়ে দিলাম, এই বাটিটিতে এবারে সোয়াবিনগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। আগে কিন্তু আমরা এরকমভাবে এক্সট্রা করে যে জলটা থাকে ওইটা কিন্তু ফেলাতাম না, তো সেই কারণে না সোয়াবিনটা খুব একটা ভালো ভাজা যেত না, তোলাতে তোলাতে লেগে যেত, আর একটা কাঁচা কাঁচা ভাব থাকতো। আর এখন যেহেতু জলটা ঝরিয়ে নিই, বেশ ভালো মতো কিন্তু ভাজা যায়। এদিকে তারপরেই ভাতটা নামিয়ে দিয়েছিলাম, ভাতটি নামানোর পর দিদিভাই ঝাল দেওয়ার টকটা করে নিয়েছে, আর সোয়াবিনটাও ভেজে রেখে দিয়েছে। এই মুহূর্তে দিদিভাই সোনা পাপাকে গেল ঘুম পাড়ানোর জন্য, আর আমি এই মুহূর্তে এলাম রান্নাশালাতে, এরপরে সোয়াবিন আলু তরকারিটা বসাবো। তো অল্প পরিমাণে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। আমাদের সাথে সাথে এখন সোনামাও খেতে বসে যায়, তো সেই কারণে এখন তরকারিতে ঝালটা দেওয়ার খুবই কম চেষ্টা করি। তো যাই হোক, তারপরে পেঁয়াজটা দিয়ে পরে ভালো করে ভাজা ভাজা করার পরে আদা জিরে রসুনের যে পেস্টটা করা ছিল ওই পেস্টটাও দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু আর সেরকম কোনো মশলা ইউজ করিনি, বললাম না এখন আমাদের সাথে সাথে সোনামাও খেয়ে নেয়, তো সেই কারণে ঝালটা কম দেওয়ারই চেষ্টা করি। আর এদিকে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, ওই ম্যাশ করা আলুটিও দিয়ে দিলাম। এই আলুটা মিনিমাম 2 থেকে 3বার মতো নাড়াচাড়া করে নিই, তারপরে যে ভাজা সোয়াবিনটা রয়েছে ওই সোয়াবিনটিও দিয়ে দেবো। তো অল্প পরিমাণে সোয়াবিন রাখবো, আমাদের দিদিভাই সোয়াবিন ভাজা খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, আর দিদিভাই বলেও গিয়েছিল যে বুনু আমার জন্য অল্প মতো সোয়াবিন ভাজা রাখবি, ওর কোনো কিছু তরকারি না দিলেও চলবে, ওর সোয়াবিন ভাজা দিয়েই শুধু ভাত খেয়ে নেবে। তো যাই হোক, কষানোর সময় একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর কিন্তু আমি নুন দেবো না, একেবারেই কষানোর সময়তেই নুনটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে পরে পরিমাণ মতো জল দিয়ে পরে ফুটতে দিয়ে দেবো। আমাদের বাড়িতে যেহেতু সদস্য সংখ্যাও বেশি রয়েছে, আর এই ডাল ঝোল তরকারির মধ্যে এই সোয়াবিন আলু তরকারিটাই, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দিলাম। আর এটা তো একটু ফুটবে তারপরে নামাবো, আর যেহেতু আলুটাও রয়েছে তো আলুটাও টেনে নেবে। তো যাই হোক, তারপরে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম মিষ্টির জন্য। এই মুহূর্তে বেশ ভালো মতনই ফুটে এসেছে সোয়াবিন আলু তরকারিটা। এরপরে জালটা বার করে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে ফুটতে দিয়েছিলাম। যে কোনো তরকারি একবার ভালো করে ফুটিয়ে তারপরে জালটা বার করে দিয়ে যদি একবার ভালো করে ওই আঁচটাতেই ফুটতে দেওয়া হয়, সেই তরকারির স্বাদই কিন্তু আলাদা হয়। তো ওইদিকে আমি খেতে বসেছিলাম, ততক্ষণকে এইদিকে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো অল্প পরিমাণে টেস্ট করে দেখলাম যে না, নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক রয়েছে। পরে দুটো জায়গায় করে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5:30 মতো বাজবে। এই মুহূর্তে আমাদের রুটি করা, বিকেলের যে টুকিটাকি কাজ থাকে ওই সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমাদের পাঁপড় ছাকা হবে। তো এই সবে মাত্র রুটি করা হলো, তো দিদিভাই বললো একেবারে উনুনেই করে নিচ্ছি। আর আমাদের গ্যাসের এমনটাই জোর, যদি এই কড়াইটি বসানো হতো মিনিমাম আধ ঘন্টা আমাদের তেল আসতেই টাইম লেগে যেত, তো সেই কারণে উনুনটা সেই যখন ধরানো হয়েছিল একেবারে পাশ বুলিয়ে পরে কড়াইটা জ্বালিয়ে দিলাম। তো এইদিকে দিদিভাই একে একে আলুর পাঁপড়গুলো ছেঁকে নিচ্ছে। আর এই আলুর পাঁপড়গুলো সেই যে বর্দি ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, বর্দি ভাই তখন দিয়েছিল, আর কতগুলো বড়পটের মাসিমণিও দিয়ে দিয়েছিল, ওগুলো কিন্তু আমরা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। এরপরে বর্দি ভাইয়ের পাঁপড়গুলি শুধুমাত্র রয়েছে। তো যাই হোক, আমরা শুধু শুধু পাঁপড়গুলো কিন্তু ছাঁকিনি, আমরা একটা ধান যাতে পাঁপড়গুলো ছাঁকছি। বাড়িতে ছিল বেশ অনেকখানি শসা, তো সেই কারণে দিদিভাই আর আমি ভেবেইছিলাম যে অল্প পরিমাণে ঝালমুড়ি মাখবো। আর ওইদিকে সোনামাকে নিয়ে সোনামায়ের পাপাও ঘুরতে গিয়েছিল, ও দেখলাম চলে এসেছি। বললাম তুমি খাবে কি? বললো হ্যাঁ ঠিক আছে মাখো, তাহলে আমিও খাবো। দিদিভাই
দিদিভাই ওইদিকে পাঁপড়গুলো ছাঁকছে ছেঁকে নিক, ততক্ষণকে আমি এইদিকে পেঁয়াজ আর শসাটা কুচিয়ে নিচ্ছি। তবে ঝালমুড়ির মধ্যে কিন্তু আমি কোনো রকম লঙ্কা ইউজ করব না, কারণ দিদিভাইও লঙ্কা খেতে পারে না, আর সোনা মাও মাঝে মধ্যে খায়, আর সোনা পাপাও একটা দুটো করে খায়। তো সেই কারণে এখন আমরা যে কোনো রেসিপি করি না কেন আমরা লঙ্কাটা একটু স্কিপ করি, যেগুলো আমাদের ছেলেগুলোর খাওয়ার মধ্যে পড়ে। তো যাই হোক, এইদিকে আমার সাইডে সোনা পাপা বসে রয়েছে, আর সোনা পাপা যখন চুপচাপ বসে থাকে ও কিন্তু চুপচাপ বসে থাকে। ওকে যদি কেউ জ্বালাতন না করে ও কিন্তু কোনো রকম কান্নাকাটি করবে না। তবে কেউ যদি এসে পড়ে একটুকু জ্বালাতন করে দেয় তখন কিন্তু ওকে আর রাখা যাবে না, তখন প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। ওর মা যতক্ষণ না আসছে ওকে চুপ করানো যাবে না। তো যাই হোক, এদিকে আমার শসাটা কুচোনো হয়ে গিয়েছে, এরপরে পেঁয়াজটা কুচাচ্ছি। সব কিছু একটু ছোট ছোট করে কোচাচ্ছি। অনেকে ঝালমুড়ির মধ্যে একটু বড় বড় তারা পছন্দ করেন, তবে আমাদের কিন্তু এই ছোট ছোট দানাটা একটু বেশি পছন্দ করি। তো সেই কারণে আমি একটু ছোট ছোট করেই কুচাচ্ছি। আর খুব একটা বেশি মুড়ি মাখবো না, তো সেই কারণে অল্প পরিমাণে শসা আর অল্প পরিমাণে পেঁয়াজি নিয়েছি। এই যে আমরা মুড়ি নিয়ে চলে এসেছি 1 জামবাটি মতো। আমরা যেহেতু 3 জন সদস্য রয়েছি, আমি, দিদিভাই আর সোনামায়ের পাপা, তো সেই কারণে এই কটা মুড়ি তো নিতেই হবে। মুড়ির মধ্যে সবার প্রথম দিয়ে দিলাম আলুর পাঁপড় ভাজাগুলো, তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি, আর এরপরে দেবো অল্প পরিমাণে বিট নুন। এই মশলা মুড়িতে বিট নুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। শসা কুচি, পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পরে আমি কিন্তু মাঝে সরিষার তেলও দিয়েছিলাম, সেটা স্কিপ করে গিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপরে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাতিলেবু। এই পাতিলেবু দিলে তো আহা, মানে ঝালমুড়ির স্বাদটাই আলাদা। আমি এখন ভয়েস দিচ্ছি আর এডিট করছি, আমার এখনও জিভে জল আসছে এই ঝালমুড়িটা দেখে, কারণ এতটাই খেতে সুস্বাদু হয়েছিল। বিশেষ করে এই পাতিলেবুটা দেওয়ার কারণে খেতে কিন্তু দারুণ লাগছিল, আর আমি কিন্তু অল্প পরিমাণে লঙ্কাও দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার ঝালমুড়ি মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে ওইদিকে বরমশাইকে দিয়ে দিচ্ছে একটা থালায় করে, আর এই বাটিতে করে আমি আর দিদিভাই একেবারেই খেয়ে নেবো। আর এইদিকে 2 কাপ চা নিয়েও চলে এসেছি। ওইদিকে বরমশাই বললো যে চা খাবে না, তো সেই কারণে দিদিভাইয়ের জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ নিয়ে চলে এসেছি। এই ঝালমুড়ির সাথে একটুকু চা না হলে কিন্তু আমার বেশ ভালো লাগে না, তাছাড়া কিন্তু আমি এক্সট্রা করে সেরকম কোনো চা খাই না। এই ঝালমুড়ি আরে খেলেই একটু চাটা খেয়ে থাকি। আর ঝালমুড়িটির কেমন স্বাদ ছিল আপনাদেরকে তো আগেই জানালাম, আবারও বলছি ঝালমুড়িটা খেতে একদম দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, চলুন আজকে ঝালমুড়ি খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।